এক বছর ধরে নষ্ট কুষ্টিয়ার জিকে সেচ প্রকল্পের সব পাম্প, বিপাকে 4 জেলায় কয়েক লাখ কৃষক, হুমকির মুখে ফসল উৎপাদন। কাঁচামরিচ ছাড়ালো ডাবল সেঞ্চুরি, আদা রসুন সবজি সবই আকাশ ছোঁয়া, লাগামহীন বাজার নিয়ন্ত্রণের পরামর্শ বিশ্লেষকের। রিমালে ক্ষতিগ্রস্ত বাগেরহাটে 3 উপজেলার 12 কিলোমিটার বেড়ি বাঁধ, ঝালকাঠিতে বিধ্বস্ত 25,000 ঘর, দুর্ভোগে লাখো মানুষ। আজ থেকে ফের বন্ধ মালয়েশিয়া বাংলাদেশি শ্রম বাজার, নানা জটিলতায় এখনো অনিশ্চয়তায় অনুমতিপ্রাপ্ত 40,000 কর্মী। এবং আবারও বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম, কাল থেকে কার্যকর। পেট্রোল ও অকটেন লিটারে বেড়েছে 2.5 টাকা। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফ করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছে সেখানে। আমরা তো সেখানে অনেক প্রতিকূলতার মধ্যেও একটা ভারসাম্য আমরা বজায় রাখতে পারছি, যে কারণে আজকে IMF, ওয়ার্ল্ড ব্যাংকও আমাদের বাজেটকে সাপোর্ট করে 500 মিলিয়নের মতো ওয়ার্ল্ড ব্যাংক বাজেট সাপোর্ট করছে, IMFও তাই করেছে। এখানে সম্ভাবনাটা একদম যদি না থাকে, অর্থনীতি ধ্বংসই হয়ে যাবে, তাহলে IMF, ওয়ার্ল্ড ব্যাংক তারা কেন বাংলাদেশকে আজকে সম্ভাবনাময় দেশ হিসাবে সাহায্য করতে, সাপোর্ট করতে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব করছে? তা আমি সেটাই আজকে মির্জা ফখরুলদের স্মরণ করিয়ে দিতে চাই। আপনাদের প্রশ্ন তো এই, আর কি আরো আছে কি? সাধারণ সম্পাদক গতকাল 3 মে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ছিল। সেখানে তাদের নেতারা বক্তব্য বলেছে যে জিয়াউর রহমানের মৃত্যুর পর দেশ বাংলাদেশ বিশ্বের সেবাদাসে পরিণত হয়েছে। কিন্তু আমরা জানি যে অভিযোগ রয়েছে যে জিয়াউর রহমান 75 জাতীয় জনক বঙ্গবন্ধু হত্যা বা খুনের সাথে জড়িত আছে। এই ব্যাপারে আপনার বক্তব্য? খুনের সাথে কে জড়িত? জিয়াউর রহমান জড়িত আছে, এটা তো অভিযোগ আছে যে বঙ্গবন্ধু জাতীয় জনকের হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত। না, জিয়াউর রহমানের হত্যার সাথে তো কোনো রাজনৈতিক দল জড়িত এমন কোনো কথা নেই। তার নিজের লোকেরাই তাকে হত্যা। না, জিয়াউর রহমান না, জিয়াউর রহমানকে হত্যার সাথে না। আমরা জানি, আমরা বলছি যে জিয়াউর রহমানের হত্যার পর বাংলাদেশ গতকাল কি ছিল? 30 মে জিয়ার মৃত্যুবার্ষিকী। আপনার কি আর এক 30 মের কথা জানেন? 1977 সালের 30 মে হানা ভোটে জিয়াউর রহমান 114% হা ভোট পড়েছিল। সেদিন ছিল গতকাল 30 মে। ইতিহাসের দিকে যান। কিন্তু অনুষ্ঠান করেছে, সেখানে তারা বলেছে যে জিয়ার মৃত্যুর পরে বাংলাদেশকে যারা ক্ষমতা এসছে তারা বাংলাদেশকে সেবাদাসে পরিণত করেছে। এই ব্যাপারে আপনার বক্তব্য? আমি তো বলেছি, জিয়াই এদেশে দুর্নীতি, লুটপাট, গণতন্ত্র ধ্বংস, মুক্তিযুদ্ধের মূল্যবোধ চেতনা নিশ্চিহ্ন করা, মুক্তিযুদ্ধের রণধ্বনিকে নির্বাসনে পাঠানো, জাতির পিতা বঙ্গবন্ধুকে নির্বাসনে পাঠানো, এইসব অপকর্ম যার হাতে, তার পক্ষে বলা কিছু আমাদের কাছে। দর্শক, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফ করছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা যুক্ত ছিলাম সেখানে।
এক বছর ধরে নষ্ট হয়ে রয়েছে কুষ্টিয়ার গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্পের সব কয়টি পাম্প। এতে বিপাকে পড়েছে কুষ্টিয়া সহ আশপাশের 4 জেলার 13টি উপজেলার প্রায় কয়েক লাখ কৃষক। হুমকির মুখে পড়েছে এসব এলাকার সেচ ব্যবস্থাও। পানির অভাবে 2,93,000 হেক্টর জমিতে ফসল উৎপাদনে দেখা দিয়েছে শঙ্কা। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্পের কার্যক্রম শুরু হয় 1962 সালে। তখন থেকেই কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার 13টি উপজেলার মোট 2,93,000 হেক্টর জমিতে এ সেচ কার্যক্রম চলে আসছে। তবে এবছর জিকে প্রকল্পের সব কয়টি পাম্প নষ্ট থাকায় খালগুলো পানি শূন্য, ফলে সেচ সংকটে ফসল উৎপাদনে দেখা দিয়েছে শঙ্কা। 2002 সালের দিকে নষ্ট হয়ে যায় জিকে সেচ প্রকল্পের 12টি সাব পাম্প, আর প্রধান 3টি পাম্পের মধ্যে 2টি পাম্পই বিকল হয়ে যায় 2021 সালে। বাকি একটি পাম্প দিয়ে কোনো রকম সেচ কার্যক্রম চললেও সেটিও নষ্ট হয়ে গেছে 1 বছর আগে। এতে সেচ সংকটে বিপাকে পড়েছে কুষ্টিয়া সহ আশপাশের 4 জেলার প্রায় কয়েক লাখ কৃষক। 2 বছর পানি পাই নাই, 2 বছরে মাঠে ফসল হয় না। আমার এই বছরে তো পানির কোনো রেশই নাই। চৈতালি ফসল সবকিছু আমরা মার খেয়ে যাচ্ছি, আমরা পাচ্ছি না। আমরা না পাচ্ছি সেচ দিতে, সেচের অভাবে আমাদের ফসল সব মাঠে নষ্ট হয়ে যাচ্ছে। সরকার আমার জমি লিক, না হলে পারে পানি দিক। পানি যদি না দিতে পারে তাহলে জমি লিক। আমার জমি তো ফেলা তুই জমির খাজনা পাতি দিবি কিনা। এদিকে ফসল উৎপাদনে সময় মতো পানি না পাওয়ায় ক্ষুব্ধ কৃষকেরা। এই সংকটের জন্য দুশ্চেন গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্পের কর্মকর্তাদের। নতুন পাম্প দেওয়ার কথা ছিল, সেই নতুন পাম্পের কোনো খোঁজ খবর পাচ্ছি না। সে টাকা পয়সা মাইরি চলে গেছে কি হয়েছে আমরা তো কোনো বুঝতেই পারছি না। এর আগে যখন অ্যানালগ ছিল তখন পাম্পের কোনো সমস্যা হয় নাই। ভালো পাম্প, এই যে এই অবস্থা। আর অফিসারের তো সবই দুর্নীতিবাজ, কে পানি পাইলো না পাইলো অফিসারের তো মাথা খারাপ, মানে মাথা নাই। আর এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ ভেড়ামারায় অবস্থিত প্রধান জিকে পাম্প স্টেশনের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান। তবে দ্রুত সময়ের মধ্যেই পাম্পগুলো সচলের চেষ্টা করছেন বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ওদের সাথে একটা চুক্তি হয়েছে প্রায় 12 কোটি টাকা ব্যয়। ওরা গত মার্চে জাপানি টিম এসে ইঞ্জিনিয়াররা ওই পাম্পটা খুলে পার্টস পাতির লিস্ট করে পাঠিয়ে দিয়েছে। ওটা পার্টস পাতি আসলে আমরা এটাও সচল করতে সম্ভব হবে। দ্রুত সময়ের মধ্যে জিকে সেচ ব্যবস্থা চালু না করা গেলে চরম ক্ষতির মুখে পড়বে 4 জেলার কয়েক লাখ কৃষক। তাই দ্রুত পাম্পগুলো সচলের দাবি এ অঞ্চলের কৃষকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নিত্যপণ্যের বাজারে চড়া ভাব এখনো কমেনি। দেশি কাঁচামরিচের দাম একদিনের ব্যবধানে আরো 20 টাকা বেড়ে হয়েছে 220 টাকা। আদা রসুনেরও দাম বেড়েছে কেজি প্রতি 30 থেকে 40 টাকা। সবজির দামও বেড়েছে কেজি প্রতি 20 টাকা। বেড়েছে ইলিশের দামও। আর এই দামে খেটে খাওয়া মানুষদের এখন বেঁচে থাকাই দায়। আর বিশ্লেষকরা বলছেন বাজার নিয়ন্ত্রণ অরণ্য রোদন ছাড়া কিছুই নয়। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। মন মতো একটা জিনিস কিনতে পারি না, আমাদের রুচি সম্মত একটা কাপড় চোপড় পরতে পারি না, তা আমরা এই দুনিয়ায় বাইচে থেকে কি লাভ নাগরিক হয়ে? এই প্রশ্নের উত্তর এখন কে দিবেন? কারণ বাজারের প্রতিদিনের বাজার করতে আসা রেনু বেগমকে। পেশায় গৃহিণী রেনু বেগম বাজারে আসছেন 400 টাকা নিয়ে। কিনতে চান 2 কেজি চাল, একটু মাছ আর কিছু তরকারি। মরিচ কিনতে এসে দাম শুনেই যেন আকাশ থেকে পড়লেন। 220 টাকা মরিচের কেজি হলে 1 পোয়া কিনতেই চলে যাবে 50 টাকা। আর 30 টাকা দিয়ে মিষ্টি কুমড়ার 4 ভাগের 1 ভাগও কিনতে পারলেন না রেনু। যতটুকু কিনলেন তা পরিবারের 6 সদস্যের জন্য মোটেই যথেষ্ট নয়। কিছু কিনি নেই, খালি 1 ফাল মিষ্টি কুমড় কিনছি 30 টাকায়। তো দেখেন তার সাইজটা, দেন এই দেখেন তার সাইজটাই যে দেখাই দেন। এইটুকু হলো মিষ্টি কুমড়। ঘরের পরিবার হলো 6 জন, তাহলে এতে খাবো না ইয়ার বকি। শ্বশুর শাশুড়ি আছে, স্বামী স্ত্রী আমরা 2 জন, ছেলে মেয়ে আছে 2 জন, তাই এতে কি হয় কল? কুমড়া আর কাঁচামরিচই 80 টাকা শেষ। এবার মাছ কেনা। মাছের বাজারে সব মাছের দামই চড়া। কিনবেন তুলনামূলক কম দামের তেলাপিয়া, তাও কেজি 200 থেকে 250 টাকা। এত দামে যতটুকু কিনতে চান তা 6 জনের হবে না বলে ফিরে যান না কিনেই। কারণ মাছের থেকে বেশি প্রয়োজন চাল। 200 টাকা আধা কেজি মাছ 100 টাকা নিবে, তাতে এক বেলা হবে, তো হবে ওটা নিয়ে চলবে না, খাইতে পারবো। এখন নিরামিষ খাবো অথবা ডাউল। অটোরিকশা চালক স্বামীকে প্রতিদিন 400 টাকা জমা দিতে হয় মহাজনকে। জমা টাকা দেওয়ার পরে খুব সামান্যই থাকে বাজারের জন্য, জানান রেনু বেগম। এমন অবস্থা অনেকেরই। রিক্সা চালাই কয় টাকা আর পায় কন?
জমা দেয় 400 টাকাও জমা দিতে হয়, জমা দিলে থাকে কি কয় টাকা ইনকাম হয় কোন? বেচা কিনা আমরা এখান থেকে নিয়ে দেওয়ান আবার মনে করেন কাস্টমারের কাছে এই মহলার ভিতরে মনে করেন ঝগড়া করানো লাগে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিকার চাওয়া আর বাজার মনিটরিং যেন অরণ্যরোধন ছাড়া কিছুই না বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। বাজারের যে নিয়মিত মনিটরিং দরকার ছিল, আমাদের তদারকি সংস্থাগুলো গত সংসদ নির্বাচনের পর থেকে বলা যায় হাল ছেড়ে দিয়ে বসেছিল। তাদের কাছে জিজ্ঞাসা করলেই বলেন যে সরকারের কোনো কংক্রিট দিক নির্দেশনা নেই। মূল্যস্ফীতির এই বাজারে এখন খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে নিম্ন ও মধ্যম আয়ের সকলেরই বেঁচে থাকাই দায়। তাদের এখন একটাই প্রশ্ন, কবে নিয়ন্ত্রণ আসবে এই দ্রব্যমূল্যের বাজার? কারণ বাজার থেকে নিয়াজ মোরশেদ, দেশ টিভি। জমে উঠেছে ঝিনাইদহের আমের বাজার। দরদাম সহ সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান সবুজ। সবুজ, কেমন দেখছেন আমের বাজার, কি পরিস্থিতি, আর এই বিষয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? এই অঞ্চলে আসলে গতবার তুলনায় কিন্তু কৃষকদের সাথে যতটুকু কথা বলে জেনেছি, তারা কিন্তু বলছেন, বারবারই বলছেন যে এবছর কিন্তু আমের আবাদ কিন্তু গতবার তুলনায় অনেকাংশেই কম এবার। আসলে তারা মূল কারণ যেটি দেখাচ্ছেন সেটি এবার কিন্তু বৃষ্টি না হওয়া এবং পাশাপাশি অতিমাত্রার যে খরা, সেই খরার কারণেই কিন্তু এবছর কিন্তু আমের উৎপাদন অনেক কম। আমি কৃষি কর্মকর্তাদের বা কৃষি অফিসের সূত্রে যতটুকু জানতে পেরেছি, গতবার কিন্তু এই এলাকাতে 12,700 মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল, কিন্তু সেখানে এবছর সর্বোচ্চ তারা 600 থেকে 700 মেট্রিক টন আম উৎপাদন হতে পারে বলে কিন্তু ধারণা করছেন। এছাড়াও বৃহত্তর এই আমের বাজারটিতে গত বছর যেখানে এই সময়টিতে 100 থেকে 120 গাড়ি আম লোড হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেত, সেখান থেকে কিন্তু এবছর এই সময়ে মাত্র 20 থেকে 25 গাড়ি আম কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকাতে যাচ্ছে। এতে করে আসলে কৃষকদের মাঝে বা আমের যারা আড়তদার আছে তাদের ভিতরে কিন্তু এক ধরনের হতাশাই কাজ করছে, যতটুকু এখন পর্যন্ত আমের বাজারে আমরা ঘুরে দেখেছি। আজকের আমের বাজারের যদি তথ্য আপনাকে জানিয়ে রাখি, হিমসাগর আম সেটি কিন্তু পাইকারি বাজারে 50 থেকে 55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ল্যাংড়া আম বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা, এবং কিষাণ ভোগ সেটি 50 থেকে 55 টাকা কেজি কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়াও আটি আম সেটি 20 থেকে 25 টাকা বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু আমের বাজারে এটি ছিল কিন্তু বর্তমানে আমের যে সর্বশেষ পরিস্থিতি সেটি। এছাড়াও আরেকটি কথা জানিয়ে রাখি, আম রূপালী সহ বিগত 10 দিন পরেই, আগামী 10 দিন পরেই কিন্তু আম রূপালীর একটি বাজার কিন্তু শুরু হতে যাচ্ছে আমের বাজারে। তখন কিন্তু কৃষকরা আশা করছেন যে তাদের যে এবারের যে লোকসানের যে পরিমাণ সেটি কিন্তু আম রূপালীর মাধ্যমে তারা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই ছিল ঝিনাইদহ থেকে আমের বাজারের সর্বশেষ পরিস্থিতি। লিবিয়া, পরবর্তীতে আমরা আগামী সপ্তাহে আমের বাজারের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আরো জানাতে পারবো আশা করছি আমরুপালী বাজারে আসার পরে। সবুজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমের বাজার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সবুজ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও বাগেরহাট সদরের বিভিন্ন এলাকার 12 কিলোমিটার বেড়ি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে গেছে টেকসই বেড়ি বাঁধের 2 কিলোমিটার ব্লক। মাটির পরিবর্তে বালু ব্যবহার করায় ধসের কারণ বলছেন স্থানীয় সংসদ সদস্য। সহকর্মী এস সোহানের তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। বাগেরহাট জেলার বিভিন্ন পোল্ডারে পানি উন্নয়ন বোর্ডের করা প্রায় 50টি স্থানের বাঁধ ভেঙে ঢুকেছে পানি। রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে শরণখোলা, মোরেলগঞ্জ ও বাগেরহাট সদরের বিভিন্ন এলাকার 12 কিলোমিটার বেড়িবাঁধ। এতে ধসে গেছে পোল্ডারের টেকসই বেড়িবাঁধের 2 কিলোমিটার এলাকার ব্লক। ফলে লোকালয়ে পানি ঢুকে পড়ায় পানিবন্দী এখন কয়েক লাখ মানুষ। ঘূর্ণিঝড় আম্পান ও ইয়াসের চেয়ে রিমালে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বাগেরহাটের স্থানীয়দের। ব্লক সরে যাওয়ায় সম্পূর্ণ বাঁধ ঝুঁকির মধ্যে পড়েছে বলে দাবি এলাকাবাসীর। প্রধানমন্ত্রী আমাদের একটা বেড়িবাঁধ দিয়েছিল, আমরা সবাই খুশি হয়েছিলাম। এখন যে বন্যার যে অবস্থা, নদী শাসন যদি না করে তোমাকে বাঁচার কোনো পথ নাই। বারবার বন্যায় আমরা মুখোমুখি হচ্ছি, আমাদের ঘর বাড়ি ঘর সব বিলীন হয়ে যাচ্ছে। চুলোয় পানি উঠে গেছে, দাস বাড়ি গের বাড়ি সব তালাই গেছে, রান্না বান্না করে খাতি পারতেছে না, যার যার বিপদগ্রস্ত রাস্তার এবারে মানুষ উপাজাতি পারতেছে না এই রাস্তা ভাঙার কারণে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে করা বাঁধ নির্মাণে ত্রুটি থাকায় ব্লক ধসের ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। আমাদের নির্মাণ ঠিকাদারদের ত্রুটি থাকতে পারে। আমাদের চাইনিজরা এখানে যে প্রকল্পটি করেছে
সেখানে আমরা দেখেছি যে তারা যে ব্লক দিয়েছে তার নিচে তারা বালু ব্যবহার করেছে এবং এই পানির স্রোতে বালু সরে গেছে, ব্লকগুলো উঠে গেছে। সেখানে যদি তারা মাটি ব্যবহার করত তাহলে ভালো হতো, সেটা তারা করে নাই। ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে জোয়ারের পানি যেন ঢুকতে না পারে তার জন্য জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত চলছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা জরুরি ভিত্তিতে বেশি ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে কাজ শুরু করে দিয়েছি, যাতে পরবর্তী জোয়ারের পানি দেশগুলি প্রবেশ না করতে পারে। এছাড়া আপনারা জানেন যে শরণখোলায় 35/1 বোল্ডার বিশ্বব্যাংকের অর্থায়নে যে টেকসই বেড়িবাঁধটি করা হয়েছিল, এর প্রায় 2 কিলোমিটার অংশ বিভিন্ন স্থানে ব্লক ধসে গিয়েছে। এটা এই ক্ষতিগ্রস্ত অংশটুকু আমরা মেরামত করার জন্য আমরা একটা প্রাক্কলন প্রস্তুত করছি। সঠিক পদ্ধতি অনুসরণ করে যথাযথ নদী শাসনের মাধ্যমে বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 34টি অভিযোগের সবকটিতে দোষী প্রমাণিত। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ঝালকাঠিতে প্রায় 25,500 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 2,000 ঘর। এতে মানবেতর জীবনযাপন করছে লক্ষাধিক মানুষ। এখনও শত শত বাড়িঘর পানিতে তলিয়ে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন। সহকর্মী আরিফুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। দক্ষিণের জেলা ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতির তালিকা দীর্ঘ। ঘরবাড়ি, গাছপালা, কৃষিজমি, পানের বরজ, মাছের ক্ষেতের ক্ষতি হয়েছে ব্যাপক। গাছ উপড়ে বিদ্যুতের 2 শতাধিক খুঁটি ভেঙে এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। এখনো তলিয়ে আছে ফসলের ক্ষেত। এতে নষ্ট হয়েছে 6,190 হেক্টর জমির ফসল। এছাড়াও 251 হেক্টর জমির 2,070টি পুকুর ও 159টি মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মৎস্য চাষিরা। জেলায় প্রায় 1.5 লাখ মানুষ হারিয়েছে বাসস্থান। অনেকেই আশ্রয় নিয়েছে অন্যের বাড়িতে। ঘর পাশে সুপারি গাছ পড়ছে, বেল গাছ পড়ছে, অনেক গাছ গাছালি পড়ছে। ঘরবাড়ি মনে করেন ভাত খাইতে পারি না 2-3 দিন পর্যন্ত। গাছ গোছ পড়ে গিয়া কারেন্টের তার তোর দুনিয়ার সব লন্ডভন্ড হয়ে গেছে। আর আমাদের কোনো মেম্বার চেয়ারম্যান কোনো জায়গায় সাহায্যের কোনো পরিস্থিতি নেই। এখন পর্যন্ত পরিষ্কার করতে পারি না। আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া এখন পর্যন্ত বন্ধ। এগুলো পরিষ্কার করবো তারপরে। আমার ঘর দুয়ার বই নিয়ে ভাঙ্গি চুরিয়ে গেছে। আমি রান্না বান্না করতে পারছি না। টাকা কোথায়? আমার ঘর বাড়ির মানুষ লইয়ে গাছপালা পরিষ্কার করে। আমি তো গরিব মানুষ। যদিও ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থার কথা জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা। 25,573টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ভিতরে আংশিক 1,790টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, বাকিগুলো সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে 390 মেট্রিক টন চাল, 8,90,000 টাকা, গোখাদ্য চালক এবং শিশুখাদ্য চালক টাকা বিতরণ করা হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের দিয়েছেন ত্রাণ। এখানে যে ভাঙন, এই ভাঙন রোধ করার জন্য আমি পুরো ঝালকাঠি নল সিটি মিলেই 650 কোটি টাকার একটা প্রজেক্ট দিচ্ছি এবং সেটা পাস করছে প্রধানমন্ত্রী এবং এইটা টেন্ডার শুরু হয়েছে এবং এইখানে টেন্ডার হয়েছে অল্প সময়ের মধ্যে ব্লক পড়বে। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পর্যাপ্ত সহায়তার দাবি ঘূর্ণিঝড়ে আক্রান্তদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার বাজেটের খবর। উচ্চমূল্যের বাজারে আসছে নতুন অর্থ বছরে বাজেট নিয়ে নিম্ন ও মধ্যবিত্ত থেকে শুরু করে জাতীয় পর্যায়েও চলছে আলোচনা। বিশেষজ্ঞদের মতে বেসরকারি খাতের বিনিয়োগ এখনও মোট জিডিপির 22% রয়ে গেছে। এর ফলে প্রতি বছর বাজেটে কাটছাট করতে হচ্ছে। বিস্তারিত আমিনা প্রণামের প্রতিবেদন।
একটু কম দামে পণ্য কিনতে এমন আকুতি মগবাজারের বাসিন্দা হাবিবের। আসছে বাজেট নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে একরাশ অভিমান নিয়ে বলেন, বাজেট তো এখন আতঙ্কের নাম। আমি 500 টাকা নিয়ে আসছি আপা, বাজারে ঘুরবো, কতক্ষণ দেখবো, ঘুরে কিনতে না পারলে চলে যাব। বাজেটে আমার কোনো উপকার হবে না। 25,000 টাকা বেতনের মধ্যে প্রতি মাসে বাসা ভাড়া দিতে হয় 13,000, মাসিক বাজার 5,000, পড়াশোনা বাবদ 2,500, চিকিৎসা 2,000 আর গ্রামে মা বাবার কাছে পাঠান 5,000 টাকা। মাস শেষে ভবিষ্যতের জন্য টাকা জমানো তো দূরে থাক, নিজের ছোট্ট শিশুর আবদার রাখতেও ব্যর্থ হচ্ছেন তিনি। মেয়ে কিছুদিন যাবৎ পিৎজা খাবে, সে আমার বলতেছে, কিন্তু এটা তো আপা সম্ভব না। এটা তো সে না বুঝে বলতেছে পিৎজা খাবে, কিন্তু এটা আমার পক্ষে ডিফিকাল্ট। এমন অবস্থা গোরানের বাসিন্দা গৃহিণী নুসরাত জাহান বিথিরও, যাদের জীবনে টানাপোড়েন লেগেই থাকে। আমার হাজবেন্ডের এখন যে স্যালারি, ওটা দিয়ে আমরা এখন যেভাবে চলছি, এই বাজেটে আমরা যেভাবে চলছি, এটার থেকে যদি আরো বাড়িয়ে ফেলে সরকার, এখন যে কষ্ট হচ্ছে, সামনে আর কি হবে আসলে আমরা সন্দিহান যে আমাদের কি হবে। নিম্ন ও মধ্যবিত্তদের জীবনে এমন প্রভাব চড়া মূল্যস্ফীতির। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য বলছে, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি আবারও উঠেছে 10% ওপরে। শহরের চেয়ে গ্রামে মূল্যস্ফীতির হার আরও বেশি। নিম্ন আয়ের পরিবারে আমিষ প্রায় হারিয়ে যেতে বসেছে। একসময় মৌসুমী শাকসবজির দাম কম থাকলেও এখন শীত গ্রীষ্ম নেই, সারা বছরই বাজার থাকে গরম। বর্তমান প্রেক্ষাপটে পণ্যের দাম লাগাম টানতে যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নেওয়া হচ্ছে না বলে মনে করেন ক্যাব সভাপতি। আসছে বাজেটে এর প্রতিফলন দেখতে চান তিনি। যেহেতু ট্যাক্স শতকরা হারে আমদানি শুল্ক বা অন্যান্য শুল্ক নিরূপিত হয়, সে কারণে এর প্রভাব আবার মুদ্রাস্ফীতিতে পড়ে। তবে সার্বিক উন্নয়নের ধারণায় বাজেটের বড় সংস্কারের পরামর্শ এই বিশেষজ্ঞদের। বেসরকারি খাতে বিনিয়োগ মোটামুটি জিডিপির 22% বা অ্যারাউন্ড 22% রয়ে আছে, এটা বাড়ছে না। যার ফলে বাজেটে আমাদের প্রতি বছর দেখা যাচ্ছে কাটছাট করতে হচ্ছে, রাজস্ব আদায়ের টার্গেট রিভাইজ বাজেটটাও ছুঁতে পারছে না। মূল্যস্ফীতিটা অনেক দিন ধরেই উচ্চ পর্যায়ে আছে এবং সরকার অনেক দিন ধরেই এটাকে অ্যাড্রেস করেনি। পলিসি নেওয়ার পরে একটা ল্যাগ ফ্যাক্টর কাজ করে, পলিসিটা বাজারে যে ইম্প্যাক্ট করতে করতে বেশ কয়েক মাস সময় লাগে। টাকা ছাপিয়ে আগামী বাজেটে ঘাটতি মেটানো হলে সামনের দিনগুলো মূল্যস্ফীতি আরো বাড়বে বলে মনে করেন এ বিশেষজ্ঞরা। সাধারণ মানুষের কথা, আসছে বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, যাতে নিত্যপণ্যের দাম তাদের হাতের নাগালের মধ্যে থাকে, বাঁচতে পারে পরিবার নিয়ে। তবে এ প্রত্যাশা কতটা প্রতিফলন ঘটবে তা দেখতে অপেক্ষা করতে হবে বাজেট ঘোষণা পর্যন্ত। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। বাংলাদেশি কর্মী প্রবেশের সময়সীমা বৃদ্ধি না করায় আজ থেকে ফের বন্ধ হচ্ছে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রম বাজার। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে টিকিট সহ নানা জটিলতায় বিপাকে পড়েছে দেশটিতে যাবার অনুমতিপ্রাপ্ত প্রায় 40,000 বাংলাদেশি কর্মী। শেষ মুহূর্তেও অনিশ্চয়তায় অনেকেই আসছেন বিমানবন্দরে। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। মোহাম্মদ শিবলু পরিবারের হাল ধরতে বেশ কয়েক মাস ধরে অপেক্ষা মালয়েশিয়া যাওয়ার। দালালের মাধ্যমে খুইয়েছেন 4.5 লাখ টাকা, কিন্তু মালয়েশিয়া গমনের শেষ দিন কাল। এর মধ্যে অনেকটা তোড়ঝোড় এজেন্সিতে। টিকিট নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে জানতে পারে এজেন্সি যে এয়ার টিকিট দিয়েছিল তা ছিল ভুয়া। পরশুদিন আমরা ঢাকা বনানীতে আসছি, এখন আসার পরে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করতেছে যে বসেন আপনাদের টিকিট দিব, ফিঙ্গার নিছে আমাদের। ফিঙ্গার নেওয়ার পরও আমাদের কাছ থেকে 5,000 এবং কি 1,000 টাকা, টোটালে 6,000 টাকা নিচে নেওয়ার পরও আমাদের এখন পর্যন্ত কোনো টিকিট দেওয়া হয় নাই। যাত্রার নেই নিশ্চয়তা, তবুও এজেন্সির ভরসায় ঘন্টার পর ঘন্টা অনেকেই পার করছেন এই বিমানবন্দরের 1 নং টার্মিনালের সামনে। এই অনিশ্চয়তার মধ্যে আসছি, কারণ কালকে যদি লাস্ট ডেট আর তো অপশন নাই। আবার দেখা যায় যদি 1 বছর বা 2 বছর পরে কোলিং খুলে তখন যাওয়া যাইব, আর টুরিস্টে গিয়ে তো আর কাজ করা যাইব না। সকালে আসছে, সকাল 9টা বাজে, 9:19 বলছে 20 রেডি হয়ে চলে আসতো, আইসে 2টা বাজে এসে বসে রয়েছে, এখনো টিকিট পাইনি। বগুড়া থেকে রওনা দিলাম ঢাকা শহরে, আদমে কি করলো যে আজকেই ফ্লাইট হবে, হতে 30 তারিখের দিকে নিয়ে যাওয়ার পরে সন্ধ্যের দিকে আপনার দিল টিকিট দেওয়ার পরে এয়ারপোর্টে চলে এলাম। আসার পর এই পর্যন্ত বর্তমানে স্থগিত হয়ে আছে, এখনো ঢোকাঢুকি যায়নি।
কেউ কেউ টিকিট পেয়েছেন আজ ফ্লাইটের শেষ মুহূর্তে এসে, কিন্তু দৌড়ে গিয়েও ফ্লাইট ধরতে পারেনি। আবার কেউ বা টিকিট নিয়ে বসে আছেন উড়াল দেওয়ার অপেক্ষায়। অনেকের ফ্লাইট হয়ে ক্যান্সেল হয়ে গেছে, এর আগে অনেকের এয়ার টিকিট দিছিল, তারা এখানে এসে ঘুরে গেছে। কম সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে মানে মুশকিল হয়ে যায় আর কি আসা। এমন পরিস্থিতিতে এজেন্সিগুলোকেই ধুসছেন মালয়েশিয়াগামী যাত্রীরা। 2-3 দিন আগে এজেন্সিতে গেছি, আমাদের প্রায় এই পুরো একটা দিনে আমরা এজেন্সির মধ্যে আসলাম, কিন্তু আমাদের টিকিট দেয়নি। আমাদের এই ফিঙ্গার দেওয়া হয়েছে কিন্তু টিকিট পাইনি। এটার কারণ তো সিন্ডিকেট ছাড়া অন্য কিছু না। এটা হলো যাত্রী হয়রানি করে, আমাদেরকে হয়রানি করতেছে, এটাই হলো আসল কথা। দালালরা তো সাথে চুক্তি হয়েছে যে 4,90,000 টাকার মতো। 2022 সালে আগস্ট থেকে চলতি মাসের 22 তারিখ পর্যন্ত 5,23,834 জন কর্মীর মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দিয়েছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্যে গত 22 মে পর্যন্ত মালয়েশিয়া গেছেন 4,74,747 জন কর্মী। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ফের বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম, যা 1 জুন থেকে কার্যকর হবে। ডিজেল ও কেরোসিন লিটারে 75 পয়সা, পেট্রোল ও অকটেনে বেড়েছে লিটারে 2.5 টাকা। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্ধিত দামে পেট্রোল 127 টাকা এবং অকটেন 131 টাকা বিক্রি হবে, আর ডিজেল ও কেরোসিনের নতুন মূল্য 107 টাকা 75 পয়সা। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা হ্রাস পেলেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এই মূল্য সমন্বয় বলছে সরকার। সংবাদ দুপুরে আরো যা থাকছে। টি-20 বিশ্বকাপে বিশেষ সুবিধা পাবে বাংলাদেশ, মনে করছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রত্যাশা, ভালো কিছু করবে টাইগাররা। বাংলাদেশের জন্য সুখবর দিল উপসাগরীয় দেশ ওমান। বাংলাদেশিদের জন্য 12 ক্যাটাগরিতে ভিসা চালু করতে যাচ্ছে এমন ঘোষণা দিয়েছে দেশটির সরকার। রয়েছে ভ্রমণ ভিসা, চিকিৎসক এবং প্রকৌশলী ভিসাও। এর আগে গত বছরের অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করে দেশটি। বিস্তারিত লুৎফুর কবির রিপোর্টে। ওমানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহু পুরনো। সেই সুবাদে প্রতি বছর নানা কাজে বহু বাংলাদেশি উপসাগরীয় দেশটিতে ভ্রমণ করে থাকেন। কিন্তু গেল বছরের অক্টোবরে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা প্রদান স্থগিত করে ওমান, যা নিয়ে হতাশা তৈরি হয় বাংলাদেশিদের মাঝে। এর মধ্যে বাংলাদেশিদের জন্য সুখবর নিয়ে এলো দেশটির সরকার। বুধবার টাইমস অফ ওমানের প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশিদের জন্য 12 ক্যাটাগরিতে ভিসা চালু করতে যাচ্ছে ওমান। এমনই তথ্য জানিয়েছেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক। প্রতিবেদনে এসেছে, উপসাগরীয় সহযোগিতা সংস্থা জিসিসি অন্তর্ভুক্ত দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ভ্রমণ, চিকিৎসা, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক সহ মোট 12 ক্যাটাগরিতে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাসকট। এর মধ্যে রয়েছে বিনিয়োগকারী ভিসাও। গত বছর বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত হয়ে যায়। সেই থেকে দেশটিতে বাংলাদেশিদের যাওয়া 50% নিচে নেমে যায়। তবে ওমান সরকারের নতুন এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত বাংলাদেশিরা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালতে এ রায় দেন। ওই মামলায় আনা 34টি অভিযোগের সব কটিতেই দোষী প্রমাণিত হয়েছেন রিপাবলিকান এই নেতা। এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন। বিস্তারিত রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ঘটল বিরল ঘটনা। প্রথমবারের মতো দেশটির কোনো সাবেক প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত হলেন ফৌজদারি অপরাধে। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালতে ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের মামলায় 34টি অভিযোগের সবকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 11 জুলাই ঘোষণা করা হবে এ মামলায় ট্রাম্পের সাজা। নিউ ইয়র্কের ম্যানহাটনে দীর্ঘ 5 সপ্তাহ ধরে শুনানির পর বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন 12 জন বিচারকের একটি বেঞ্চ। এর আগে এ রায় নিয়ে 11 ঘন্টা আলাপ আলোচনা করেছেন তারা।
ট্রাম্পের বিরুদ্ধে করা এ মামলার অভিযোগে বলা হয় 2006 সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্কে গড়ে উঠেছিল। পরে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে $1,30,000 ঘুষ দেওয়া হয়। স্টর্মির হাতে এ অর্থ তুলে দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। তবে ব্যবসায়িক নথিপত্রে এ লেনদেনের তথ্য গোপন করা হয়েছিল, যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন ট্রাম্প। রায় ঘোষণার পর আদালতের কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ট্রাম্প। আর আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ট্রাম্প। এই মামলার বিচারক মার্চান ইচ্ছাকৃতভাবে এমন রায় দিলেন। দৃঢ়ভাবে বলতে চাই, এই রায় মর্যাদাহানিকর। এর মাধ্যমে ন্যায় বিচার ভুলণ্ঠিত হলো। আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাব। তবে এটাই ট্রাম্পের বিরুদ্ধে একমাত্র মামলা নয়। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে তার বিরুদ্ধে চলছে মামলা। এছাড়া প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষের পর হোয়াইট হাউস থেকে সরকারি গোপন নথিপত্র সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগে করা আরও একটি মামলা ঘাড়ে নিয়ে ঘুরছেন তিনি। এমন সময় এ রায় ঘোষণা করা হলো যখন কয়েক মাস পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তবে বিশ্লেষকরা বলছেন, এ রায়ের কারণে রিপাবলিকান এ নেতার নির্বাচনী প্রচারণায় আসবে না কোনো বাধা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। এবার খেলা সংবাদ। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ বিশেষ সুবিধা পাবে বলে মনে করেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এই সুবিধা কাজে লাগিয়ে বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করবে বলে প্রত্যাশা করেন এই অলরাউন্ডার। সবগুলো টি-20 বিশ্বকাপ খেলতে পারায় বেশ উচ্ছ্বসিত সাকিব। রিফাত আঞ্জুমের রিপোর্ট। বাংলাদেশ দলের পোস্টার বয় সাকিব আল হাসান। এবারে টি-20 বিশ্বকাপে সাকিবের পারফরমেন্সের দিকেই চেয়ে আছেন ক্রিকেট ভক্তরা। টি-20 বিশ্বকাপে সবগুলো আসরে খেলেন ক্রিকেটার সাকিব। সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী বিশ্বসেরা এই অলরাউন্ডার। সবগুলো বিশ্বকাপে খেলতে পেরে বেশ উচ্ছ্বসিত সাকিব। আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি 2 প্লেয়ার যারা এই সবগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে। আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি, তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে, বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসতে পারে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের। সাকিব মনে করেন সেখানকার উইকেটগুলো বাংলাদেশের মতোই, তাই বিশ্বকাপে ভালো কিছু করার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা দুইটা জায়গায়, এর আগে আমরা ফ্লোরিডাতে যখন খেলেছি তখনও বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময় ফেভার পাই, কারণ ওই দেশের পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। সো আমি আশা করছি যে দুই জায়গায় আমরা অ্যাডভান্টেজ পাবো। সংসদ সদস্য হিসেবে প্রথম বিশ্বকাপ সাকিবের। তিনি জানান ক্রিকেটারের চেয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন তার কাছে বেশি চ্যালেঞ্জিং। ক্রিকেট যেহেতু আমি প্রথম থেকে খেলা আসছি, আমার কাছে অনেক স্বাচ্ছন্দ্য লাগে ক্রিকেট খেলাটায়, যেহেতু ছোটবেলা থেকে এটার সাথে আমি জড়িত। সো আমার কাছে আপনি যদি বলেন অ্যান্সার দিতে, সংসদ সদস্য হওয়াটাই আমার কাছে মনে হয় একটু ডিফিকাল্ট। এবারে বিশ্বকাপে দলের হয়ে ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেন সাকিব। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।